স্বাগত, আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আপনারা আছেন বাংলাদেশ এখনে। আজ আমরা আলোচনা করব 25শে এপ্রিল নেপালে যে ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল, সেই ভূমিকম্প কাভার করবার জন্য গিয়েছিলেন বাংলাদেশ থেকে অনুপম দেব কানুনগো এবং হায়দার আলী। আমরা তাদের অভিজ্ঞতাগুলোই জানব। স্বাগত হায়দার আলী এবং অনুপম দেব। আমরা দেখেছি যে নেপাল থেকে আপনারা সরাসরি জানিয়েছেন যে সেখানে কিভাবে এই উদ্ধার তৎপরতা চলছিল এবং একই সঙ্গে সেখানে মানুষের যে ঘুরে দাঁড়ানোর চিত্র সেটাও আমরা জেনেছি। হায়দার, প্রথমে আমরা জানতে চাইব যে প্রথম যখন নেপালে গিয়ে নামলেন, তারপরে যেটা বলা যায় একদম প্রথম যে অভিজ্ঞতাটা দেখা যে এই দেশটির কি অবস্থা, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? প্রথম অভিজ্ঞতা হচ্ছে, আমি যখন ওখানে রাত্রে 9টার সময় নামার পরে তো পুরো অন্ধকার একটা শহর। ওখানে আমাদের গাড়ি পাওয়া, কোথায় যে থাকবো এটা পাওয়া নিয়ে অনেক পেতে হয়েছে, বেগ পেতে হয়েছে। তারপরে একটা পর্যায়ে একটা রিসোর্টে, মানে একটা গেস্ট হাউসে যে আমরা উঠেছিলাম, যেখানটাতে পরের দিন সকালে উঠে যেটা দেখেছি, যার এক অংশ ভেঙে পড়েছে। আচ্ছা, রাতের বেলা কয়েকবার ভূমিকম্প হয়েছে। মানে এটা কি আপনারা যাওয়ার পরে ভেঙে পড়লো না আগে ভাঙা ছিল? আপনারা না, আগে ভাঙা ছিল না, আমরা যাওয়ার পরে ওই রাতেই ভেঙে পড়েছে। কারণ ওই রাতে 2বার থেকে 3বার ভূমিকম্প হয়েছে, যেটা আমরা ছুটে ছুটে বের হতে হয়েছে রাতের বেলায়। কিন্তু পরের দিন সকালে দেখেছি যে মানে এই অবস্থায় কাজ করার কারণে আমরা দেখেছি যে 25 এপ্রিলের পরই আফটার শক হিসেবে বেশ কয়েকটা ভূমিকম্প সারা নেপালেই হয়েছে এবং আশেপাশে এলাকায়। সেক্ষেত্রে মানুষের মধ্যে আতঙ্কটা ওই সময়ে কেমন ছিল? মানুষের মধ্যে আতঙ্ক, আমার কাছে যেটা মনে হয়েছে যে আতঙ্ক এমন পর্যায়ে চলে গেছে, যেটা এটাকে কীভাবে বলবো, যে ওরা মানে অতি শোকে পাথর হয়ে গেছে, এরকম আমার কাছে মনে হচ্ছে। কারণ হচ্ছে সবই তো হারিয়ে গেছে, সবই হারিয়ে গেছে। তারপরেও হচ্ছে ওরা কামব্যাক করার জন্যে আর যেন না হয়, বা এটার থেকে কিভাবে ফিরবে সেটা মানে দিশেহারা, এরকম মানে ওদের চেহারার ভিতরে সেই ছাপগুলো আমরা দেখেছি। অনুপম, আপনার কাছে আসবো যে আপনারা যখন রিপোর্টিং এর জন্য গেলেন, এটা সবসময় একটা চ্যালেঞ্জ যে একটা বিধ্বস্ত জনপদে আপনি যাচ্ছেন, ওই জনপদের মানুষের মধ্যে যে এক ধরনের ভীতি কাজ করতেছে। তারা তখন আসলে ইনস্ট্যান্টলি যেটা চায় সেটা হচ্ছে যে উদ্ধার তৎপরতার লোক। ফলে এইটি সংবাদকর্মী হিসেবে এবং বিদেশি সংবাদকর্মী হিসেবে কোনো নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল কিনা? হ্যাঁ, চ্যালেঞ্জের মুখোমুখি তো অবশ্যই হতে হয়েছে। আমরা প্রথম 1-2 দিন আমরা কিন্তু আশেপাশের যে এলাকাগুলো ছিল, কারণ আমাদেরও তো পরিস্থিতি বোঝার দরকার ছিল। আমরা আসলে উড়োজাহাজ থেকে বা নামার পরে তাৎক্ষণিকভাবে যে জিনিসটা দেখেছি যে পর্যটন নগরী কাঠমান্ডু, কিন্তু সেই কাঠমান্ডু এবং এর আশেপাশের যে আরো 2টি জেলা আছে কাঠমান্ডু উপত্যকায়, ললিতপুর, ভক্তপুর, এই পুরোটাই কিন্তু খালি। আমরা যতটুকু জানতাম যে পুরো এলাকাটাই হচ্ছে গমগম করে, সবসময় পর্যটকদের ভিড়, যানবাহনের ভিড়, এরকম ট্যাক্সি পাওয়া যায়। কিন্তু সেখানে গিয়ে আমরা দেখলাম যে একেবারে জনমানবহীন, যারা মানুষ আছে সবাই হচ্ছে মাঠে বা অন্য যেসব খোলা স্থানে আছে সেখানে তাঁবু নিয়ে, মানে একেবারে ধনী গরিব, যা কারো হয়তো 5তলা নিজের বাড়ি আছে কিন্তু সেও একই সাথে তাঁবু খাটিয়ে থাকছে একজন যার টাকা পয়সা নেই। আমরা তৃতীয় দিনে সম্ভবত আমরা একটা জায়গায় পৌঁছাতে পারলাম, সেটা হচ্ছে কাবেরী জেলা, অন্য আরেকটা জেলা, ভক্তপুর পার হয়ে তারপরে কাবেরী জেলা, কাঠমান্ডু থেকে অনেক দূরে। সেখানে সাংগ্রা সরস্বতী নামে একটি গ্রাম, সেটা পাহাড়ের উপরে প্রায় 1,500 ফুট, কাঠমান্ডু থেকেও প্রায় 1,500 ফুট উপরে। এবং সেখানে যাওয়ার পরে দেখলাম যে আমরাই হচ্ছি সেখানে প্রথম, এবং নেপালের সেনাবাহিনী বা নেপালের যে গণমাধ্যম আছে কেউ সেখানে পৌঁছায়নি। এবং যাওয়ার পরে তারা প্রথমে ভাবছিল যে আমরাও হয়তো ত্রাণ টান এরকম কোনো কিছু নিয়ে গিয়েছি, এবং আসলে বারবারই তারা একই জিনিস, একটা জিনিসই ঘুরিয়ে বলছিলেন যে আমরা কি আসলে তাহলে নেপালের মানুষ না? আমরা তো জানি যে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে হেলিকপ্টার যাচ্ছে, আমরা দেখি যে বিভিন্ন জায়গায় সংসদ সদস্য যারা আছেন, লোকাল যে নেতারা আছেন, তারা বক্তব্য রাখছেন, কিন্তু আমাদের এখানে এখন পর্যন্ত কেউ আসেনি। এবং তাদের আমরা যেটি দেখেছি যে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল একটু পরপরই, সেই বৃষ্টির মধ্যে তারা পলিথিনের তাঁবুটা নিয়ে খোলা মাঠে থাকছিলেন সেই বৃষ্টির মধ্যেও। এবং বাচ্চা অনেক শিশুকে আমরা দেখেছি ওখানে অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু সেখানে কোনো ওষুধ টষুধ পৌঁছায়নি। এবং আমাদের কাছে তারা বারবারই বলেছেন যে সংবাদ প্রচার করে কি হবে আসলে। আচ্ছা, উদ্ধার তৎপরতাটা ওখানে কেমন দেখেছেন? কারণ আপনারা দুইজনই বাংলাদেশে অন্তত রানা প্লাজা আপনারা কাভার করেছেন, আমরা দেখেছি। উদ্ধার তৎপরতার ক্ষেত্রে সেনাবাহিনী এবং অন্যান্যদের সক্ষমতা নেপালে কেমন ছিল, এবং সেখানে অন্য দেশ থেকে যারা গিয়েছে তাদের সংশ্লিষ্টতা কেমন ছিল?
সংশ্লিষ্টতা আসলে অনেক বেশি ছিল। ৩৭টি দেশ একসাথে কাজ করছিল ত্রাণ এবং উদ্ধার তৎপরতা সেটি নিয়ে, যার মধ্যে বাংলাদেশও ছিল, বাংলাদেশের সেনাবাহিনী ছিল, বাংলাদেশের দূতাবাসও অনেক ভালো কাজ করেছে সেখানে। কিন্তু মূল যে সমস্যাটি ছিল আমার মনে হয়েছে সেটি হচ্ছে সমন্বয়হীনতা। যেই ৩৭টি দেশ এবং তার বাইরেও আরও যে সংস্থাগুলো কাজ করছিল তাদের মধ্যে কোনো সমন্বয় ছিল না। এবং আমরা আসার আগের দিন পর্যন্ত যেটা দেখেছি যে প্রচণ্ড কড়াকড়ির কারণে এয়ারপোর্টে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী পড়ে আছে। যেই জায়গাগুলোতে ত্রাণ যাচ্ছে প্রতিদিনই সেই সব জায়গাতে ওষুধ যাচ্ছে, খাবার যাচ্ছে, পানি যাচ্ছে, তাঁবু যাচ্ছে, সবই যাচ্ছে। কিন্তু যেসব জায়গায় যাচ্ছে না সেসব জায়গায় আসলে হেলিকপ্টারে পৌঁছানো যাচ্ছে না। আমরা দুজন মনে হয় যে 7 দিন বা 8 দিন ছিলাম, আমাদের হাতে গোনা কয়েকটা ক্রেন চোখে পড়েছে, 5 থেকে 7টি। আর বাকি সবগুলোই কিন্তু বিশাল বিশাল কংক্রিটের টুকরোগুলো, সেগুলো দড়ি বেঁধে মানুষজন টেনে টেনে সরানোর চেষ্টা করছে। এবং আমরা রানা প্লাজার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে রানা প্লাজায় যেরকম 7 থেকে 8 দিন পরে একটা মৃত্যুর গন্ধ পাওয়া গিয়েছিল, পুরো নেপাল জুড়ে এখনো সেই গন্ধ আসলে। হায়দার, এই যে লেন্সের ভিতর দিয়ে দেখা এবং খালি চোখে দেখা, এই দুটোর মধ্যে তো পার্থক্য আছে। সেই পার্থক্যের জায়গাটা থেকে জানতে চাই যে মানুষ যখন এমনিতে ধরেন একজন রিপোর্টার যায় কথা বলে সেটা একরকম, কিন্তু এরকম একটা বিধ্বস্ত জনপথে যখন ক্যামেরা নিয়ে যাচ্ছেন তখন আপনাকে ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় কিনা? ভিন্ন অভিজ্ঞতা মানে আমরা তো শুরু থেকেই হচ্ছে ক্যামেরা নিয়ে কাজ করি। ক্যামেরার বাইরে আমাদের একটা সেন্স থাকে, সেটা হচ্ছে যে সংবাদ সংগ্রহ বা সংবাদ মাধ্যমে কাজ করার কারণে। যেমন রানা প্লাজা যখন আমরা কাজ করেছি বা এরকম ডিজাস্টারের বিভিন্ন ইভেন্ট কভার করি, ওই সমস্ত অভিজ্ঞতার জায়গা থেকে এইখানেও যে ওই একই সিচুয়েশনগুলো আমরা করেছি। যে এখানে যখন আমি গেছি, যখন কাজ করছি, তখন আলাদা ধরনের কোনো কাজ করে না, কিন্তু আমার সংবাদ সংগ্রহের যে কাজগুলা, যে উপাদানগুলো লাগবে, আমি সেইগুলো নিয়ে সবসময় চিন্তা করেছি। তো বাইরের থেকে দেখলে একটা হায়দার, short অনুপম, corner- আপনারা সঙ্গে থাকুন, আমরা একটা ছোট্ট 30 সেকেন্ডের বিরতির পর ফিরছি। নিচে 30 সেকেন্ডের বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। অনুপম, আমরা এই যে আপনাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বলবেন যে এই ধরনের দুর্যোগে প্রস্তুতি কি থাকা দরকার? কারণ আমরা বিশ্ববাসী সবাই এবং বাংলাদেশও এই ঝুঁকির মধ্যে সবসময়ই থাকি, কিন্তু ওখানে যাওয়ার পরে মনে হয়েছে যে এই জিনিসগুলি আগে থেকে থাকলে হয়তো মানে বেশি কার্যকর হয়। জাহিদ, আমি যখন 25 এপ্রিল যখন এই ঘটনাটি ঘটে, তার ঘণ্টাখানেক পরে আমি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একজনের সাথে আমি কথা বলেছিলাম। তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, আমি তার নামটা বলছি না এবং কাউকে আতঙ্ক সৃষ্টি করার জন্য আমি বলছি না। তার কাছে আমি শুধু জানতে চেয়েছিলাম, আমি যখন টিভি দেখছিলাম তখন আমি দেখছিলাম যে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থায় আস্তে আস্তে মৃত্যুর খবর বাড়ছে, নেপালে মৃত্যুর সংখ্যা বাড়ছে, এটি উঠে আসছে। এবং তখনই কিন্তু ধারণা করা হয়েছিল যে এটা কয়েক হাজার ছাড়িয়ে যাবে। তখনই আমি খোঁজ নিয়েছিলাম যে 7.9 রিক্টার স্কেলে যদি বাংলাদেশে কোথাও এপিসেন্টার থাকে তাহলে বাংলাদেশে কি ধরনের ক্ষয়ক্ষতি হতে হবে। আমি আবার বলছি যে আতঙ্ক সৃষ্টির জন্য নয়, আমাদের নিজেদের বোঝার সুবিধার জন্যই। তিনি আমাকে বলেছিলেন যে বাংলাদেশে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে হয়তো ঢাকা শহরেই সেটি 1 লাখ ছাড়াতে পারে। এই জন্য কয়েকটি কারণ হিসেবে তিনি আমাকে জানিয়েছেন যে প্রথমত ঢাকায় যেই রাজুক থেকে বা সিটি কর্পোরেশন থেকে যে প্ল্যান পাশ করিয়ে নিতে হয়, নকশা, সেই নকশাটি আসলে ঠিকমতো পাশ করিয়ে নেওয়া হয় না এবং পরবর্তীতে কখনো যাচাই বাছাই করে দেখাও হয় না যে যেই জায়গায় যেই মাটি, সয়েল টেস্ট বলে একটি বিষয় আছে, সেই মাটিটি আসলে কি পরিমাণ ওজন বহন করতে পারবে এবং কি পরিমাণ মানুষ সেখানে থাকতে পারবে, কতটুকু উচ্চতা হতে পারবে, এই বিষয়টি আসলে শুধুমাত্র নকশাই থাকে, অনেক ক্ষেত্রে নকশা যা থাকে তাও পালন করা হয় না। দ্বিতীয়ত, তাহলে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে যে ভুল যেন না করি তার প্রস্তুতি থাকতে হবে, এবং একই সঙ্গে ভুল ভাবে তৈরি যে ভবনগুলি সেগুলি তো মানুষ থাকছে, ফলে ওইগুলিতে ঝুঁকি আরও বেশি, সেগুলি চিহ্নিত করা এবং একই সঙ্গে এই ধরনের ভবনের বাসিন্দাদের কোনো ধরনের প্রস্তুতির প্রয়োজন আছে কিনা সেটি তো সবসময় বলা হয়ে থাকে, যদিও আমাদের প্রচারণাটা আসলে শুধু ভূমিকম্প হলেই এই ধরনের প্রচারণা করা হয়। সবাই হয়তো এখনো ঠিকমতো জানে না। যেমন একটি হচ্ছে যে সব সময় খাবার, শুকনো খাবার যেমন চিড়া, মুড়ি, গুড়, প্রচুর পরিমাণে পানি নিজের সাথে কোনো একটি জায়গায় রাখা, বাসায় থাকি আমি, অফিসে থাকি, যেখানেই থাকি, যাতে হাতের নাগালে সেটি থাকে। এবং আরও একটি উপদেশ দেওয়া হয় যেটি হচ্ছে যে যদি খুব হাই রাইজ বিল্ডিংয়ে, খুব উঁচু ভবনের কোনো তলায় থাকি তাহলে যেই বিম আছে, যে পিলারগুলো আছে সেগুলোর নিচে অবস্থান নেওয়া, এবং যদি নিচতলায় থাকি তাহলে হচ্ছে আপনি তো নিশ্চয়ই জানেন যে প্রথমে ভূমিকম্প হয়, যে প্রধান ভূমিকম্প, তারপরে একটি বা দুটি বা একাধিক আফটার শক যেটিকে বলে সেটি হয়। তখন বলা হয়ে থাকে যে উপরে যদি আপনি থাকেন, আপনি প্রথম যে ভূমিকম্প সেটি আপনি শক্ত কোনো আসবাবপত্রের নিচে, বিছানার নিচে অথবা টেবিলের নিচে আশ্রয় নেবেন, অথবা হচ্ছে বিমের নিচে আশ্রয় নেবেন। আফটার শকটি আসতে মিনিট খানেক বা তার চেয়েও বেশি সময় নেয় এবং সেই সময়টিতে বলা হয় যে যাতে দ্রুত সেই স্থান ছেড়ে কোনো একটা খালি জায়গায় যান, কখনো যাতে লিফট ইউজ অনুপম, না করা হায়দার, হয়। আপনারা সঙ্গে থাকুন, আমরা আর একটা বিরতি নিয়ে ফিরব। ভূমিকম্প বিধ্বস্ত নেপাল প্রসঙ্গে আরও কথা হবে একটি বিরতির পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। অনুপম, হায়দার, আপনাদের কাছে আবার ফিরে আসছি।
হায়দারের কাছে একটু জানতে চাইবো যে এই যে নেপালের মানুষ এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তাদের ভেতরে মনোবল কেমন দেখেছেন? কারণ অনেকেই এখানে আহত আছে, অনেকে মারা গেছেন, ছোট্ট দেশ, ত্রাণ তৎপরতাও যথেষ্ট ছিল না, তারপরেও মনোবল তারা অনেক শক্ত, মনোবল আছে তাদের, এটা বোঝা যায়। তাদের অনেকের সাথে কথা হয়েছে, তারা যেটা মানে বলতে চায় সেটা হচ্ছে যে তারা ফিরবে বা স্বাভাবিক হবে, এই বল তাদের আছে। কিন্তু তারা বেশিরভাগ তাকায় থাকে হচ্ছে সরকারের দিকে, মানে নিজের থেকে ঘুরে দাঁড়ানোর চেয়ে সরকারের ঘুরায় দেওয়ার চিন্তাটা বেশি তাদের ভিতরে, মানে নির্ভরশীলতা নির্ভরশীলতা অনেক বেশি। বেশি। অনুপম, এই প্রসঙ্গে জানতে চাই যে সেখানে যে চিকিৎসা এবং উদ্ধার তৎপরতা, এই দুইটি তৎপরতা আপনি কেমন দেখেছেন? যে যদি আমি বলি যে একটা তুলনামূলক চিত্র যদি করতে চান যে এই ধরনের দুর্ঘটনায় কতটুক দ্রুত রেসপন্স করেছে এবং যথাযথভাবে রেসপন্সটা করতে পেরেছে? যথাযথ আসলে নেপালের সেনাবাহিনী বলেন বা ডাক্তার বা পুলিশ বা অন্যান্য যে বাহিনীগুলো আছে তারা কিন্তু যথেষ্ট কুইক রেসপন্স করার চেষ্টা করেছে। কিন্তু আমার কাছে যেটি মনে হয়েছে যে তাদের আসলে এই ধরনের যে ভয়াবহ যে ডিজাস্টার, বড় ধরনের ভয়াবহতা যেটা, সেটা যতটুকুই কুইক রেসপন্স হোক আসলে সেটা ক্ষমতা তাদের নেই, সক্ষমতা নেই। সব জায়গায় তারা চাইলেও পৌঁছাতে পারেন না। কিন্তু তারপর আমরা যেটা দেখেছি যে প্রায় সবগুলো হাসপাতাল, যতগুলো সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, সবগুলো হাসপাতাল কিন্তু একেবারে খুলে দেওয়া হয়েছে এবং কোনো এই ঘটনায় আহত কারো কাছ থেকে কিন্তু কোনো ফিজ না দিলে ভর্তি হতে পারবেন না, এই ধরনের কোনো কথা আমরা শুনিনি। এবং বীর হসপিটাল বলুন বা টিচার্স ট্রেনিং বা এরকম, আমি নামটা ভুলে গেছি, এরকম কয়েকটা হাসপাতালে আমরা গিয়েছি এবং সবগুলোতেই কিন্তু তিল ধারণের কোনো ক্ষমতা নেই। একেবারে ডাক্তাররা এটা পর্যন্ত বলছেন যে আপনারা আমাদের এখানে আসার দরকার নেই, যেহেতু আমাদের এখানে আসলে আমরা সেবা দিতে পারবো না, আপনারা বিভিন্ন জায়গায় জড়ো হন, যে জায়গায় আছেন আমাদের এখান থেকে মেডিকেল টিম গিয়ে আপনাদের ওখানে কাজ করে আসবে, ওভারটাইম করে হলেও। এবং এইটার সাথে সাথে কিন্তু আমরা বাংলাদেশ থেকে কিন্তু পরের দিনই একটা টিম রওনা হয়েছে, এরকম আরো বেশ কয়েকটা দেশ থেকে ঠিক একদিন দুই দিনের মধ্যেই সেখানে গিয়ে উপস্থিত হয়েছে মেডিকেল টিম বা ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য, এবং সবাই কিন্তু নিজেদের মতো করে ছড়িয়ে গিয়েছে আর কি। ফলে 2-3 দিনের মধ্যেই নেপাল সরকার ছাড়াও বাকিরাও সেখানে যোগ দেয়, ভয়াবহতার মাত্রাটা কিছুটা কমেছে। তাদের এই যে ঘুরে না দাঁড়ানোর যে চিত্রটা, সেটা কেমন দেখলেন? যে মানুষ এবং সবকিছু মিলে নেপালের ঘুরে দাঁড়াতে কি রকম সময় লাগবে? নেপালের তো আসলে দুই ধরনের, বলতে গেলে 3 ধরনের ক্ষতি হয়েছে। একটি হচ্ছে প্রাণের যে ক্ষয়ক্ষতি হয়েছে, জানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে, দ্বিতীয় হচ্ছে যে সম্পত্তির যে ক্ষয়ক্ষতি, আরেকটি হচ্ছে কিন্তু ঐতিহ্যের ক্ষতি। কারণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মনে হয় যে 10,000 মানুষ মারা গেছেন, কিন্তু পাশাপাশি নেপালে মানুষ যেই জন্য ঘুরতে যেত, শুধু প্রাকৃতিক সৌন্দর্য তো না, সেখানে হাজার বছরের ইতিহাস আছে, অনেক মন্দির আছে, অনেক দরবার স্কয়ার আছে, সেগুলো কিন্তু একেবারে ধুলোয় মিশে গেছে। তো যেই ভবনগুলো ভেঙে গেছে সেই ভবনগুলো তো খুব তাড়াতাড়ি নির্মাণ করা যাবে আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে। যারা মারা গিয়েছেন তারা তো আসলে তাদের ক্ষতি তো আর পূরণ করা কখনোই সম্ভব হবে না। এর মধ্যে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে উঠতে বেশ খানিকটা সময় লেগে যাবে, হয়তো কয়েক বছর লেগে যাবে। কারণ 10 লাখ লোকের মতো কাঠমান্ডু শহরে থাকেন, এদের মধ্যে 6 থেকে 7 লাখ লোক কিন্তু আমরা থাকতে থাকতেই কাঠমান্ডু ছেড়ে চলে গেছেন। কারণ স্কুল কলেজ বন্ধ, ব্যবসা পাতি বন্ধ, দোকানপাট বন্ধ, কোনো জিনিস আমদানি হচ্ছে না, বিক্রি হচ্ছে না, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। এই জিনিসটি হায়দার আপনার কাছ থেকে জানতে চাইবো যে মানে সাপ্লাইজ কেমন দেখছেন? জিনিসপত্র পাওয়া অপ্রতুলতা ছিল নাকি মোটামুটি যেই দোকান টোকান খুলেছে সেখানে কিছু জিনিস পাওয়া গিয়েছে? অপ্রতুলতা ছিল অনেক অনেক বেশি, কারণ দোকানপাট সবগুলো তো খোলা ছিল না। কিছু কিছু জায়গায় কিছু দোকান খোলা দেখেছি, কিন্তু সেই দোকানগুলোর যে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দিতে পারবে এই পরিমাণ কয়েকদিন মনে হয় টুরিস্ট যারা ছিলেন ওই ঘটনার সময় তাদেরকে কি প্রত্যাবাসনের প্রক্রিয়াটা কেমন দেখেছেন সেখানে? বিভিন্ন দেশ থেকে কি নিজের দেশ থেকেই উদ্যোগ নিয়ে তাদেরকে ফেরত নিয়ে যাওয়া হয়েছে? এটা নিজের দেশ থেকেই উদ্যোগ নিয়েছে, কিন্তু আমরা যখন ওখানে পৌঁছাইলাম তখনই আমরা দেখেছি যে অনেক বিমান প্রতি ঘন্টায়, মনে করেন যে অসংখ্য বিমান এয়ারপোর্ট ভর্তি ছিল, মানুষ যাচ্ছে। আমরা যেদিন এসেছি সেদিনও দেখেছি অনেক মানুষ চলে যাচ্ছে। অনুপম, ওই বিষয়টি আরেকবার জানতে চাইবো যে ঘুরে দাঁড়ানোর জন্য নেপালের মূলত কতটুক সময় লাগতে পারে, এবং বিশেষ করে ট্যুরিজমের ক্ষেত্রে এটা কি কোনো সমস্যা তো অবশ্যই করবে, এই ধাক্কাটা কিভাবে কাটায় উঠতে পারে? ট্যুরিজমের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আরো হয়তো অনেক সময় লাগবে, 5 থেকে 7 বছর লেগে যাবে। কারণ হোটেল বিধ্বস্ত হয়ে গেছে, রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে গেছে, এবং যা দেখতে যাবে সেগুলো তো নেই। ফলে হায়দার আলী, অনুপম দেব, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশ এখন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।